আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো সুস্থ এবং ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি হালকেনস্টাইন ইনফিনিটি স্কুলের নবম দশম শ্রেণীর ইউনিট 7 এর ইংরেজি প্রথম পত্রের অবশ্যই ইউনিট 7 এর লেসন 7 এ। অর্থাৎ এটা শেষ লেসন। লেসনের নাম হচ্ছে জবস চাইল্ডহুড। তোমাদের সাথে শিক্ষক হিসেবে আছি আমি তোমাদের শাহিদুর ভাইয়া, বর্তমানে লেখাপড়া করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এখন দেখো ভাইয়া, জবস চাইল্ডহুড মানে কি? এখানে জব বলতে স্টিভ জবসকে বোঝাচ্ছে। স্টিভ জবসের চাইল্ডহুড বা শৈশব নিয়ে আলোচনা করা হবে আজকের এই লেসনে। লেসনটা খুবই সহজ, আমরা দ্রুত পড়ে শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। এখন দেখো, রিড দ্য টেক্সট অ্যান্ড রাইট অ্যান্সার্স টু দ্য কোশ্চেন বিলো। আগে টেক্সটগুলো আমরা পড়ি। এ কার মেকানিক পল জব। কার মেকানিক মানে কি? যে গাড়ি ঠিক করে। একজন গাড়ি মেরামতকারী পল জব অ্যান্ড হিজ ওয়াইফ ক্লারা জব অ্যাডপ্টেড স্টিভ জবস হু ওয়াজ অ্যাবান্ডেন্ড অ্যাট বার্থ। অ্যাবান্ডেন্ট মানে কি? পরিত্যক্ত। বার্থ মানে কি? জন্মের সময়। এখন দেখো, তার মানে আমরা জানতে পারি যে স্টিভ জবস কি তার পিতামাতার আসল সন্তান না, সে কি দত্তক নেওয়া। কিভাবে জানলাম? এ কার মেকানিক পল জব, একজন কি গাড়ি মেরামতকারী পল জব অ্যান্ড হিজ ওয়াইফ ক্লারা জব, এবং তার স্ত্রী ক্লারা জব অ্যাডপ্টেড দত্তক গ্রহণ করছে, মানে লিগ্যালি দত্তক গ্রহণ করছে স্টিভকে হু ওয়াজ অ্যাবান্ডেড এট বার্থ, যে কি জন্মের সময় কি পরিত্যক্ত হয়েছে। তার আসল পিতামাতা তাকে জন্মের সময় কি করছে? বাদ করে দিছে, যে না, এই সন্তান আমরা আর পালবো না, এটা অপ্রত্যাশিত সন্তান। যখনই তারা জন্মের সময় স্টিভকে অ্যাবান্ডেন করে দিছে, তখন গাড়ি ঠিক করে রিপেয়ার করে যে মেকানিক পল জব আর তার ওয়াইফ ক্লারা জব মিলে স্টিভ জবসকে দত্তক গ্রহণ করে, লিগালি মানে আইনগতভাবে যে দত্তক গ্রহণ করে আর কি। পল এন্ড ক্লারা লাভড স্টিভ ভেরি মাচ। তারা কি? পল এবং ক্লারা স্টিভকে অনেক বেশি ভালোবাসতো, যদিও তাদের নিজেদের সন্তান না, তবু নিজেদের সন্তানের মতো করেই স্টিভকে তারা লালন পালন করেছে। দে মেড হিম ফিল দ্যাট, দে বলতে কি এই পল আর ক্লারা অর্থাৎ স্টিভ জবসের পিতামাতা, দে মেড হিম ফিল দ্যাট, হিম বলতে স্টিভ জবসকে, সে স্টিভ জবসকে এমন বোধ করাতো যে হি ওয়াজ চুজেন অ্যান্ড স্পেশাল, তাকে কি বাছাই করে না বা বেছে নেওয়া হয়েছে অ্যান্ড স্পেশাল, সে কি খুবই বিশেষ। এটা দ্বারা কি বোঝায়? যে দেখো, সাপোজ তুমি যদি জানো যে জন্মের সময় তোমার পিতামাতা তোমাকে ছেড়ে দিছে, হ্যাঁ, তোমাকে অ্যাবান্ডন করছে, তোমার অনেক কষ্ট লাগবে না? কষ্ট লাগবে। কিন্তু কিন্তু পল আর ক্লারা এতই ভালো ছিল যে স্টিভকে এতই ভালোবাসতো যে তারা স্টিভকে বোঝানোর চেষ্টা করতো যে দেখো, তোমাকে সৃষ্টিকর্তা চুজ করছে, চুজেন অ্যান্ড স্পেশাল, তোমাকে সৃষ্টিকর্তা আমাদের কাছে পাঠাইছে এবং তুমি খুবই স্পেশাল, তুমি কিন্তু যেই সেই শিশু না, তুমি আমাদের জন্য খুবই স্পেশাল একজন। এটা সে স্টিভ জবসকে পল আর ক্লারা বোঝানোর চেষ্টা করতো। ওয়ান অফ হিজ কলিগ বলতে কি? দেখো, ওয়ান অফ হিজ কলিগ মানে কি? কলিগ বানানটা দেখো কিন্তু, মানে তার একজন কি সহকর্মী, যে তারা একসাথে কাজ করে, তাদের বলা হয় কি কলিগ। ওই কলিগদের মধ্যে একজন, তার নাম কি ডেল ইয়োকাম। ডেল ইয়োকাম সেইড অ্যাবাউট স্টিভ সম্পর্কে এমন একটা কথা বলেছিল যে আই থিঙ্ক হিজ ডিজায়ার ফর কমপ্লিট কন্ট্রোল অফ হোয়াট এভার হি মেক্স derives directly from the personality and from the fact that he was abandoned at birth. দেখো, বড় একটা কথা, আমরা আগে হচ্ছে কি ওয়ার্ড মিনিং গুলো জানবো, তারপর বোঝার চেষ্টা করব। আমরা যদি এগুলো একসাথে বলতে যাই বাংলা, তাহলে কখনোই এটার ভাবার্থ তোমরা বুঝতে পারবে না, মিলবেও না, কারণ এটা ডিফারেন্ট একটা ভাষা। দেখো, ওয়ান অফ হিজ কলিগ, তার সহকর্মীদের একজন, যার নাম কি ডেল ইয়োকাম সেড, বলেছিলেন যে কি কার সম্পর্কে? অ্যাবাউট স্টিভ সম্পর্কে বলেছিলেন যে আই থিঙ্ক হিজ ডিজায়ার ফর কমপ্লিট কন্ট্রোল অফ হোয়াট এভার হি মেক্স। দেখো, হোয়াট এভার হি মেক্স বলতে কি? স্টিভ জব যাই তৈরি করে তাকে বোঝাচ্ছে। বলছে আই থিঙ্ক, আমার মনে হয়, হিজ ডিজায়ার মানে কি আশা বা আকাঙ্ক্ষা, ফর কমপ্লিট কন্ট্রোল অফ হোয়াট এভার হি মেক, বলছে তার সে যাই তৈরি করে না কেন, তার কন্ট্রোল, তার তিনি সব জানে, যে একটা জিনিস তৈরি করলে এটাকে কিভাবে কন্ট্রোল করতে হয় সেটা জানে। আই থিঙ্ক হিজ ডিজায়ার ফর, তার ইচ্ছা আকাঙ্ক্ষা, ফর কমপ্লিট কন্ট্রোল অফ হোয়াট এভার হি মেক্স, অর্থাৎ তিনি যাই তৈরি করে না কেন, এইটার যে তৈরি করার যে আকাঙ্ক্ষা ইচ্ছা, এটা সে জানে, আগে থেকেই জানে। ডিরাইভস ডিরেক্টলি ফ্রম হিজ পার্সোনালিটি, আর এই যে সবকিছু যে সে জানে, সে একটা জিনিস তৈরি করলে ওইটা সম্পূর্ণ জানে যে এটা আসলে কিভাবে কন্ট্রোল করা লাগবে, এটা কিভাবে কি করা লাগবে, কি কি সংযোজন করা লাগবে, কি কি বিয়োজন করা লাগবে, এটা সে জানে। আর ডিরাইভ ডিরেক্টলি, আর ডিরাইভ মানে কি? এটা সঞ্চিত হয় বা নিঃসৃত হয়
ফ্রম হিজ পার্সোনালিটি। আর আমার মনে হয় কি যে একটা জিনিস প্রতি যে তার কমপ্লিট যে কন্ট্রোলটা, এটা তার নিজস্ব পার্সোনালিটি বা ব্যক্তিত্ব থেকে আসে। অ্যান্ড দ্য ফ্যাক্ট দ্যাট, এবং আরেকটা ব্যাপার যেই ব্যাপার থেকে আসতে পারে, হি ওয়াজ অ্যাবান্ডেন্ট এট চাইল্ড, সে যে ছোটবেলা যে অ্যাবান্ডেন্ট হয়েছে এটা থেকে আসতে পারে। কিভাবে দেখো, এটা তোমাকে আমি বুঝাই। আসলে কি ডেল ইয়োকাম বলছে কি যে স্টিভ জবস যেটাই তৈরি করে না কেন, স্টিভ জবসের ডিজায়ার থাকে যে বা আকাঙ্ক্ষা থাকে যে এইটার উপরে যাতে তার 100% একটা কন্ট্রোল থাকে। এই যে 100% কন্ট্রোল থাকে, এই ব্যাপারটা আমার মনে হয় যে তার পার্সোনালিটি বা ব্যক্তিত্ব থেকে নিঃসৃত হয়, ডিরাইভ হয়, বের হয়। অথবা আরেকটা ব্যাপার থেকে বের হতে পারে যে সে যে ছোটবেলা একদম জন্মের সময় যে অ্যাবান্ডেন্ট হয়েছে এটা থেকে। এটা কেন বলছে দেখো, তার পিতামাতা সে বড় হয় কি হবে না হবে এটা না ভেবেই কিন্তু তাকে কি ছেড়ে চলে গেছে। এটা স্টিভ জবসের মধ্যে আলাদা একটা কি তৈরি করছে, একটা ফোর্স বা একটা জেদ বা একটা ইগো তৈরি করছে। এর ফলে স্টিভ জবস বলছে কি যে আমার বাবা মা আমাকে না দেখে ছেড়ে দিছে, কিন্তু আমি যেই জিনিসটা তৈরি করব, এই যে হোয়াট এভার হি মেক্স, আমি যে জিনিসটা তৈরি করব ওইটার উপরে কি আমার সম্পূর্ণ কন্ট্রোল থাকবে, একদম কমপ্লিট একটা কন্ট্রোল থাকবে। যে আমি দেখবো যে এই জিনিসটাকে ভালো করতে করতে কোন পর্যায়ে নিয়ে যাওয়া যায়। এটা কি স্টিভ জবসের পার্সোনালিটি থেকেই এই ব্যাপারটা কাজ করতো। স্টিভ জবস কিন্তু শুধুমাত্র একটা কম্পিউটার বা আইপ্যাড তৈরি করে ক্ষান্ত থাকেন নাই। সে কি করছে, তার মধ্যে একটা ডিজায়ার ছিল, তার মধ্যে একটা আকাঙ্ক্ষা ছিল যে এটাকে আমি সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাব, কমপ্লিট একটা ব্যবহার করবো। আমার পিতামাতা যেমন আমাকে না দেখেই আমি কি হতে পারে এটা না দেখে আমাকে জন্ম সময় পরিত্যক্ত ঘোষণা করছে, আমি করবো না, আমি এইটাকে তৈরি করে ক্ষান্ত থাকবো না, আমি এটাকে আস্তে আস্তে নার্চার করে অনেক বড় কিছু তৈরি করে ফেলবো। ওকে, এখন দেখো, জবস মাদার টট হিম হাউ টু রিড অ্যান্ড রাইট বিফোর হি ওয়েন্ট টু দ্য এলিমেন্টারি স্কুল। এখন দেখো, জবস মাদার বলতে কি তার যে পালক মাতা ক্লারা জবস মাদার টট হিম, জবের মা তাকে শিখিয়েছিল হাউ টু রিড, কিভাবে পড়তে হয়, অ্যান্ড রাইট, কিভাবে লিখতে হয়, বিফোর মানে কি পূর্বে, বিফোর হি ওয়েন্ট টু দ্য এলিমেন্টারি স্কুল। এলিমেন্টারি মানে কি প্রাথমিক বিদ্যালয়, অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার আগেই জবের মা তাকে শিখিয়েছিল কিভাবে পড়তে হয় এবং লিখতে হয়। অর্থাৎ অনেক কিছু জবস স্কুল থেকে না শিখে তার মায়ের কাছ থেকে আগেই শিখে ফেলেছিল। সো হোয়েন হি ওয়েন্ট টু স্কুল, সুতরাং যখন সে স্কুলে যেত, হি ফাউন্ড আউট দ্যাট, সে বুঝতে পারলো যে, ফাইন্ড আউট বা ফাউন্ড আউট মানে কি বুঝতে পারা, ফাউন্ড আউট দ্যাট সে বুঝতে পারলো যে হি নিউ আসছে কোথা থেকে, নো থেকে, সে জানে এভরিথিং সবকিছুই, দ্যাট দ্য টিচার্স ওয়ার টিচিং, অর্থাৎ কি যখন তার মা তাকে সবকিছুই বাসায় শিখায় ফেলতো, কিন্তু যখন সে স্কুলে যাইতো, এলিমেন্টারি স্কুল মানে কি প্রাথমিক বিদ্যালয়ে যাইতো, সে ফাউন্ড আউট বা বুঝতে পারলো যে যা কিছু টিচার পড়াচ্ছে, টিচার আর টিচিং, সে অলরেডি সকল কিছু জানে, সে কি সকল কিছু জানে। এখন তুমি একটা জিনিস জানো, এখন পারা জিনিস যদি ক্লাস আবার পড়ায়, তোমার কি ক্লাসে মন বসবো? মন কিন্তু বসবে না। ক্লাসে যদি নতুন কিছু শিখায় তাহলে তোমার ক্লাসটা করতে ভালো লাগবে, কিন্তু যদি দেখো যে পারা জিনিসই বারবার করাচ্ছে, এটা তোমার একদিন দুদিন তিন দিনের দিন আর ভালো লাগবে না। তারপরে হি গট বোর্ড অ্যান্ড প্লেড প্র্যাঙ্ক টু কিপ হিমসেলফ বিজি। হি গট বোর্ড, সে কি অবসাদগ্রস্ত হয়ে গেল, বোরিংনেস তার কাজ করা শুরু করলো, সে সবই পারে, এখন টিচারের কথা সে কি শুনবে, সে কি অবসাদগ্রস্ত, বোর্ড হয়ে পড়লো। অ্যান্ড প্লেড প্র্যাঙ্ক, এবং কি মজা ঠাট্টা করা শুরু করলো, টু কিপ হিমসেলফ বিজি, এখন ক্লাসের সময়টা তো পার করা লাগবে, ঠিক না? এখন বোর্ড হয়ে তো থাকা যাবে না, এই কারণে সে কি করলো, প্র্যাঙ্ক বা মজা করা শুরু করলো, টু কিপ হিমসেলফ বিজি, নিজেকে ব্যস্ত রাখার জন্য। দিস কন্টিনিউড ফর দ্য ফার্স্ট ফিউ ইয়ার্স, ফিউ মানে কি কিছু, এটা প্রথম কিছু বছর চলতে থাকলো। কিসের প্রথম কিছু বছর? প্রাথমিক বিদ্যালয়ের বা এলিমেন্টারি স্কুলের প্রথম কিছু বছর এভাবেই চলতে থাকলো। ইট ওয়াজ ক্লিয়ার ফ্রম হিজ বিহেভিয়ার দ্যাট, তার বিহেভিয়ার মানে কি আচরণ, এটা তার আচরণ থেকে পরিষ্কার ছিল যে হি কুড নট অ্যাকসেপ্ট আদার পিপলস অথরিটি, সে কি অন্যর পিপলের কর্তৃত্ব, অথরিটি মানে কি কর্তৃত্ব, অন্যের কর্তৃত্ব মেনে নেওয়ার মতো না, মানে কি তার সাথে কেউ ফায়ার বসিনেস এগুলো কি করলে কাজ হবে না, সে কি অন্যের কর্তৃত্ব মেনে নিতে চায় না, সে নিজেই লিডার থাকতে চায়। যেমন ব্যবসায়ীরা কি চাইলেও চাকরি করতে পারবে না, কারণ বসের কর্তৃত্বে তারা থাকতে চায় না। ওকে, এইরকমই স্টিভ জবসের আচরণ থেকে বোঝা যাচ্ছিল যে সে কি অন্যের কর্তৃত্ব সহ্য করতে পারবে না, অ্যাকসেপ্ট বা মেনে নিতে পারবে না। হি সেইড, সে বলল, আই এনকাউন্টার মানে কি সম্মুখীন হওয়া, আমি সম্মুখীন হয়েছিলাম অথরিটি,
মানে কি কর্তৃত্ব, অফ এ ডিফারেন্ট কাইন্ড, আমি বিভিন্ন কিছুর কর্তৃত্বের সম্মুখীন হয়েছিলাম, দ্যাট আই হ্যাভ নেভার এনকাউন্টার, যেটাকে আমি আগে কি হই নাই, সম্মুখীন হই নাই, অ্যান্ড আই ডিড নট লাইক ইট, এবং কি আমি এটা পছন্দ করি না। অর্থাৎ সে তার লাইফে এনকাউন্টার করছে বা ফেস করছে বা সম্মুখীন হয়েছে এমন কিছু কর্তৃত্ব, যেসব কর্তৃত্ব সে কি আগে কখনো কি হয় নাই, আগে কখনো মুখোমুখি হয় না, মানে এমন কিছু মানুষের বসিন সে বা কর্তৃত্বের সে মুখোমুখি হয়েছে যে তার জীবনে সে আগে কখনো হয় নাই, আর সে কি অ্যান্ড আই ডিড নট লাইক ইট, এবং আমি সেগুলো পছন্দ করিনি। অর্থাৎ তার লাইফে সে যতবারই অন্যের কর্তৃত্বের সম্মুখীন হয়েছে সে পছন্দ করে নাই, এই কারণেই কিন্তু সে অ্যাপল ছেড়ে দিচ্ছে, বিভিন্ন কি নিজের জিদের উপরে ভিত্তি করে সে অনেক কিছু করছে, কিন্তু সে অন্যের কর্তৃত্ব মেনে নেয় নাই, তাকে যে খাটাবে, তাকে যে আদেশ দিবে এমন সে কখনো হতে দেয় নাই। এখন দেখো এ টার্নিং পয়েন্ট কেম, একটা কি টার্নিং পয়েন্ট বা ঘুরে দাঁড়ানোর মতো অবস্থা আসলো, হোয়েন হি ওয়াজ ইন গ্রেড 4, যখন কি চতুর্থ গ্রেডে ছিল, অর্থাৎ ক্লাস 4-এ যখন ছিল, তখন তার লাইফে ঘুরে দাঁড়ানোর মতো একটা অবস্থা ঘটলো বা ঘটনা ঘটলো। হিজ টিচার ইমোজিন হিল ওয়াচড হিম ভেরি ক্লোজলি ফর সাম টাইম, অর্থাৎ কি কিছু সময়, ফর সাম টাইম মানে কি কিছু সময় জুড়ে হিজ টিচার, তার টিচার যার নাম ছিল কি ইমোজিন হিল, ওয়াচড হিম ক্লোজলি, তাকে নিবিড়ভাবে বা খুব কাছ থেকে পর্যবেক্ষণ করলো, মানে বেশ সময় নিয়ে তার টিচার ইমোজিন হিল তাকে কি করলো, পর্যবেক্ষণ করলো, যে তার আচার আচরণ সকল কিছু সে কি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করলো, যে বোঝার চেষ্টা করলো যে আসলে জবস কেমন, অ্যান্ড সুন ফাউন্ড আউট, এবং খুব শীঘ্রই বুঝতে পারলো হাউ টু হ্যান্ডেল হিম, কিভাবে তাকে কি করতে হয়, হ্যান্ডেল করতে হয় বা কিভাবে তাকে কন্ট্রোল করতে হয়, অ্যান্ড গেট থিংস ডান বাই হিম, এবং কি তাকে দ্বারা কোনো কাজ করানো যায়। অর্থাৎ সবাই বুঝে গেছিল যে স্টিভ জবসরে প্রেসার দিয়ে কোনো কাজ করানো যাবে না, কারণ স্টিভ জবস কোনো অথরিটি মানতে রাজি না। যেমন আমাদের বলতো যে কালকে যে বাড়ি কাজ করবে না তাকে 2টা বেতের বাড়ি দিব, আমরা তো ওই বেতের বাড়ির ভয়েই কি করতাম, পরের দিন বাড়ি কাজ করে নিতাম, হয়তো আর নাই তো পরের কথা, গাইড দেখে দেখে করে নিতাম। কিন্তু স্টিভ জবস তাও করতো না, মানুষ ছোটবেলা থেকে তার আচরণের মাধ্যমেই বুঝে গিয়েছিল যে তাকে দ্বারা কি করা সম্ভব না, তাকে দ্বারা অন্যের অথরিটি মেনে নেওয়া সম্ভব না। এই কারণে তার টিচার, যে যার নাম কি ইমোজিন হিল, সে খুব সময় নিয়ে তাকে পর্যবেক্ষণ করলো এবং একটা টেকনিক বা ট্রিক বের করলো যে কিভাবে তাকে হ্যান্ডেল করতে হয় এবং কিভাবে তাকে দ্বারা কোনো কাজ করাতে হবে, তাকে প্রেসার দিয়ে তারপর থ্রেড দিয়ে কাজ করানো যাবে না, তাকে দিয়ে টেকনিকে কাজ করাতে হবে, টেকনিকে লেখাপড়া আদায় করতে হবে। সে কি করলো, ইন অর্ডার টু গেট থিংস ডান, গেট থিংস বলতে কি লেখাপড়া করানোর জন্য বা কোনো কিছু শেষ করার জন্য, শি ইউজ টু গিভ হিম মানি, সে তাকে কি দিত, টাকা দিত, অ্যান্ড ফুড, এবং খাবার দিত। মানে কি যেহেতু প্রেসারে হবে না, সে কি করতে, এই জব তুমি যদি এই অঙ্কগুলো করতে পারো, এই কাজগুলো করতে পারো, তাহলে তোমাকে আমি টাকা দেবো আর খাওয়াবো। স্টিভ জবস ছিল টাকার দরকার, ওরা হচ্ছিল আমার মতো খাদক, সে কি করতো, হ্যাঁ খাবার দিলে সব সে করতে পারে, টাকা দিলে সে সব করতে পারে। এই নিয়ে তখন ম্যাডাম যখন বলছে যে এই বইটা পড়ে শেষ করতে পারলে তোমাকে আমি টাকা দেবো, খাবার দেবো, স্টিভ জবস কি টাকার লোভে আর খাবারের লোভে সে লেখাপড়া করা শুরু করলো। ওকে, ওয়ান ডে আফটার স্কুল, একদিন স্কুলের শেষে, শি গেভ জবস এ ওয়ার্কবুক, সে জবসকে কি একটা ওয়ার্কবুক দিল। ওয়ার্কবুক কি যেখানে বিভিন্ন কি ম্যাথের টাস্ক, বিভিন্ন সাবজেক্টের টাস্ক লেখা থাকে, লেখাপড়া আর কি শেষ করা থাকে ওই ওয়ার্কবুক দেখে, উইথ ম্যাথ প্রবলেম ইন ইট। অর্থাৎ কি একদিন স্কুলের শেষে সে জবসকে একটা ওয়ার্কবুক দিল, একটা বইয়ের মতো আর কি, যেখানে বিভিন্ন ম্যাথের প্রবলেম কি আছে, অর্থাৎ অঙ্ক আছে, অঙ্কগুলো করে দেওয়া লাগবে। শি সেড, সে বলল, আই ওয়ান্ট ইউ টু টেক ইট হোম, আমি চাই যে তুমি এই ওয়ার্কবুকটা বাসায় নিয়ে যাও, অ্যান্ড ডু দিস, এবং কি ডু দিস বলতে কি অঙ্কগুলো করো, কারণ অঙ্কগুলো ভালোভাবে করতে হবে। এই টেকনিকে সে স্টিভকে দিয়ে ম্যাথগুলো আর কি করাবে। শি শোড জবস এ হিউজ ললিপপ অ্যান্ড সেড, সে জবকে একটা বড়, হিউজ মানে কি বড়, ললিপপ দেখালো এবং বলল, হোয়েন ইউ আর ডান উইথ ইট, যখন তুমি এই ওয়ার্কবুকের সব ম্যাথগুলো করে ফেলবা, ইফ ইউ গেট ইট মোস্টলি রাইট, তুমি যদি বেশিরভাগ সঠিক করো, কারণ অঙ্কে ভুল যাইতে পারে, কিন্তু তোমাকে আমি ওয়ার্কবুকটা দিলাম, তুমি যদি বাসায় নিয়ে এই অঙ্কগুলো করো এবং বেশিরভাগ যদি কি হয়, রাইট হয়, সঠিক হয়, আই উইল গিভ ইউ দিস, আমি তোমাকে এটা দিব, এটা বলতে এই হিউজ ললিপপ, বড় ললিপপটা দিব, অ্যান্ড $5, এবং সাথে $5 দিব। কারণ ওকে যদি বলে এই তুই যদি এটা না করস তাহলে তোর মারবো, এই অঙ্কগুলো যদি না করস তাহলে মারবো, স্টিভ জীবনও করবো না। এই কারণেই
তার টিচার টেকনিকে তারা দিয়ে অঙ্কগুলা করাবে, বলছে যে তোমাকে আমি ওয়ার্কবুকটা দিলাম, তুমি যদি এইটার বেশিরভাগ অঙ্ক সঠিক করতে পারো তাহলে তোমাকে আমি ললিপপ দিব আর সাথে $5 দিব। এটা শুনে তো স্টিভ এই রে আমার $5 আর ললিপপটা পাওয়াই লাগবে, কারণ সে টাকার প্রতি আর খাবারের প্রতি তার উইকনেস ছিল, আর এটা তার টিচার আগেই বুঝে গেছিল। এই কারণে তার যেগুলোতে উইকনেস সেগুলো দিয়ে টান দিছে। উইদিন 2 days জব সলভ দ্য ম্যাথ প্রবলেম অ্যান্ড রিটার্ন দ্য বুক টু হিজ টিচার। মাত্র কি 2 দিনের মধ্যে জব ওই সব ম্যাথগুলো সলভ করে ফেললো এবং টিচারের কাছে ফেরত দিল। কারণ যত দ্রুত জব চিন্তা করছে যত দ্রুত সে ম্যাথগুলো সলভ করবে তত দ্রুত ললিপপ আর টাকা সে পাবে, এই কারণে সে সবকিছু বাদ দিয়ে আগে আগে ম্যাথগুলো সলভ করছে, মানে তাকে টেকনিকে তাকে দ্বারা লেখাপড়াগুলো আদায় করে নিছে। This continued for a couple of months and Jobs enjoyed learning so much that মানে কি this continued couple of months মানে কি 2 মাস, কাপল মানে কি 2, বলে না সেই একটা কাপল হয়ে গেছে মানে কি 2, কাপল মানে 2। তাহলে this continued এই যে খাবারের বিনিময়ে এবং কি টাকার বিনিময়ে যে লেখাপড়া এটা 2 মাস যাবত চলতে থাকলো। and Jobs enjoyed learning এবং কি জবও কি শেখার যে মজাটা সেটা উপভোগ করা শুরু করলো সো মাচ, এতই বেশি যে হি ডিড নট নিড এনি রিটার্ন, তার আর কোনো রিটার্ন দরকার নাই। সে বলছে আমি ভাই লেখাপড়ার মজা পেয়ে গেছি, এখন আমার কি তুমি যদি আমার খাবার আর টাকা নাও দাও তাইলে আমার কোনো সমস্যা নাই। যে 2 মাস দেওয়ার পরেই আসলে লেখাপড়া বা শিখার যে মজাটা সে পায়া গেছিল, আর তার টিচার এটাই চেয়েছিল যে জব যাতে শিখার মজাটা পায়, তাইলেই তার কাছে ক্লাস আর বোরিং লাগবে না, সে আর প্র্যাঙ্ক করে সময়টাকে পাস করবে না, সে আসলেই যে শিখার যে মজা সেটা উপলব্ধি করতে পারবে। আর এটার জন্য তার টিচার এই ট্রিকটা কি করছিল, অ্যাপ্লাই করছিল, আর এটার ফিডব্যাক সে পেয়েছে। জবস বলছে আমার আর কোনো রিটার্ন দরকার নাই ভাই, আমি শিখার মজা পেয়ে গেছি, এখন আমার পড়লে হবে। অলসো হি লাইক হিজ টিচার ভেরি মাচ অ্যান্ড ওয়ান্টেড টু প্লিজ হার। তার পাশাপাশি হি বলতে কি স্টিভ জবস লাইক হিজ টিচার ভেরি মাচ, সে কি তার টিচারকে অনেক বেশি পছন্দ করতো অ্যান্ড ওয়ান্টেড টু প্লিজ হার। প্লিজ মানে কি, একটা প্লিজ মানে হচ্ছে দয়া করে, আরেকটা প্লিজ মানে খুশি করা। এখানে খুশি করা বোঝাচ্ছে যে সে তার টিচারকে অনেক বেশি লাইক করতো এবং তাকে খুশি করার, ওয়ান্টেড মানে কি চাওয়া, টু প্লিজ হার, এবং তাকে খুশি করতে চাইতো। তার টিচারকে খুশি করতে হলেও সে সকল লেখাপড়া করে ফেলতো। তারপর ইন মিসেস হিলসের ক্লাসে জবস ফেল্ট হি ওয়াজ স্পেশাল। জবস এমন একটা অনুভব করতো যে সে কি খুবই স্পেশাল বা বিশেষ, সে বিশেষ কিছু, অর্থাৎ মিস হেল তাকে অনেক বেশি ভালোবাসতো, সে কেয়ার করতো, স্নেহ করতো, এইটার কারণে তার ক্লাস করতো জবসের অনেক বেশি উৎসাহী লাগতো, জবস অনেক ভালো ফিল করতো, স্পেশাল ফিল করতো। অ্যাট দ্য এন্ড অফ দ্য 4th grade অর্থাৎ 4th শ্রেণীর শেষের দিকে জব ডিড ভেরি ওয়েল, জব অনেক ভালো করে, মানে যেই ছেলে লেখাপড়ায় ঠিক মতো করতো না এই ছেলের রেজাল্টটা অস্বাভাবিক ভালো হয়ে যায়। ইট ওয়াজ ক্লিয়ার নট অনলি টু জবস, এটা শুধুমাত্র জবসের কাছেই ক্লিয়ার ছিল না, অ্যান্ড হিজ প্যারেন্টস তার পিতামাতার কাছেই, বাট অলসো টু দ্য টিচার্স, তার টিচারদের কাছেও ক্লিয়ার ছিল। দেখো নট অনলি আরেকটা কি বাট অলসো, এটা দ্বারা কি বোঝায় আমি বুঝাচ্ছি যে একটা হচ্ছে কি আমি শুধুমাত্র কি খাবো না, চিনি খাবো না, আমি তার পাশাপাশি লবণও খাবো, এটা দ্বারা বোঝায় আই ইট নট অনলি সুগার বাট অলসো কি লবণ বা সল্ট, বলতে বোঝায় যে এই যে স্টিভের যে উন্নতি হচ্ছে এটা শুধুমাত্র জবস আর তার ফ্যামিলির কাছেই ক্লিয়ার ছিল না, বরং তার টিচারদের কাছেও এটা পরিষ্কার ছিল যে শুধুমাত্র তার ফ্যামিলি আর জবসই বুঝতে পারে নাই যে তার কি হয়েছে, উন্নতি হয়েছে, তার টিচাররাও, বাট অলসো মানে কি তার পাশাপাশি তার টিচাররাও বুঝতে পেরেছে যে জবসের একটা কি হয়েছে, উন্নতি হয়েছে। দ্যাট হি ওয়াজ এক্সেপশনালি ইন্টেলিজেন্ট, এবং সবাই বুঝতে পারছে যে সে কি এক্সেপশনালি মানে অন্যদের থেকে আলাদা, ইন্টেলিজেন্ট মানে কি মেধাবী, সে অন্যদের তুলনায় অনেক বেশি মেধাবী, ব্যতিক্রমী মেধাবী, মানে স্বাভাবিক মানুষ যেই পরিমাণ মেধাবী থাকে তার চেয়ে জবস অনেক বেশি। এই যে নট অনলি আর বাট অলসো দ্বারা বোঝায় কি যে জবস যে অনেক বেশি মেধাবী এটা জবস আর তার পিতামাতাই শুধুমাত্র জানে নাই, বাট অলসো তার পাশাপাশি তার শিক্ষকরাও জেনে গিয়েছে, তার শিক্ষকদের কাছে পরিষ্কার হয়ে গেছে যে জবস কি অন্যদের থেকে আলাদা, সে এক্সেপশনালি কি মেধাবী, সে অনেক বেশি মেধাবী, অন্যদের তুলনায় অনেক বেশি মেধাবী। দ্য স্কুল প্রপোজ দ্যাট, স্কুল প্রস্তাব রাখলো, প্রপোজ মানে কি প্রস্তাব রাখা, দ্য স্কুল প্রপোজ দ্যাট, স্কুল প্রস্তাব রাখলো যে জবস শুড স্কিপ 2 ক্লাসেস, জবসের কি 2টা ক্লাস স্কিপ করা উচিত, স্কিপ মানে কি বাদ দেওয়া উচিত,
টু ক্লাস অ্যান্ড গো ইনটু দ্য 7th গ্রেড। এখন দেখো 4th স্ট্যান্ডার্ড, এই যে সে 4th স্ট্যান্ডার্ডে ছিল, এখন তার ক্লাস 5-এ বা 5 স্ট্যান্ডার্ডে যাওয়া উচিত ছিল, ঠিক না? কিন্তু তার স্কুল বুঝলো যে জবস কি এক্সেপশনালি ইন্টেলিজেন্ট, বলছে কি যে তার স্কুল তখন প্রপোজ রাখলো যে জবসের আর ক্লাস 5 আর ক্লাস 6 করার দরকার নাই, 2 বছর সে স্কিপ করুক, সে ডাইরেক্ট 7-এ চলে যাক, সে ডাইরেক্ট 7-এ চলে যাক। 2 classes and go into the 7th grade, সে 7th গ্রেডে চলে যাক। This would mean that, এটা বোঝায় যে jobs would find the study challenging, এর ফলে কি জব যাতে কি স্টাডি বা লেখাপড়াকে একটু চ্যালেঞ্জিং মনে হয়, কারণ কি এই যে 5-6 এর পড়া জবসের কাছে এখন নুন ভাত মনে হবে। এখন এই কারণে স্কুল থেকে বলছে যে জবসের আমরা 2 বছর স্কিপ করে 7-এ দিয়ে দেই, যাতে তার কাছে লেখাপড়াটাকে কঠিন মনে হয়, তার কাছে তার মধ্যে যে শিখার আগ্রহ এটা যাতে বৃদ্ধি পায়। এখন যদি সবই তুমি পারো, তোমার মধ্যে কি শিখার আগ্রহ জন্মাবে? জন্মাবে না। এই কারণে স্কুল বলছে যে তাকে আমরা কঠিন একটা ক্লাসে নিয়ে যাই, যাতে সে শিখার যে আগ্রহটা তার মধ্যে বৃদ্ধি পাক। স্টাডি চ্যালেঞ্জিং অ্যান্ড হি উড বি মোটিভেটেড টু স্টাডি, যখনই তার কাছে স্টাডি চ্যালেঞ্জিং মনে হবে 7 ক্লাসে উঠে, তখন যাতে সে মোটিভেটেড হয়, যে অনুপ্রাণিত হয় টু স্টাডি, লেখাপড়া করার জন্য। এখন যখনই তুমি কিছু পারবা না তখন তুমি লেখাপড়া করতে চাইবা, যেহেতু স্টিপসে লেখাপড়া করার মশাটা পেয়ে গেছে, তাকে যদি 7-এও দেওয়া হয়, সে 7-এর কঠিন জিনিসগুলো চ্যালেঞ্জিং লাগলেও সে কি লেখাপড়ার মর্মটা যেহেতু বুঝে, সে এগুলো করার জন্য বা লেখাপড়া করার জন্য মোটিভেটেড বা অনুপ্রাণিত হবে। His parents had him skip only 1 grade, তখন তার স্কুল 2 বছর বলছে, কিন্তু তার প্যারেন্টস, তার পিতামাতা had him skip, তাকে দিয়েছিল স্কিপ করতে only 1 grade, তাকে একটা ক্লাস, মানে তার পিতামাতা বলছে আচ্ছা আপনাদের ক্লাসও কথাও রাখলাম, আমার কথাও থাকলো যে তার 5 করা লাগবে না, 6-এ গিয়ে সে ভর্তি হবে। ওকে, স্কুল বলছিল না সে 7-এ গিয়ে ভর্তি হোক, কিন্তু তার পিতামাতা বলছে থাক ভাই, 7-এ যাওয়ার রিস্ক নেওয়ার দরকার নাই, সে 6-এ ভর্তি হোক। এই হচ্ছে কাহিনী। ওকে, দেখো এখানে ওয়ার্ড মিনিং গুলো জানলে তুমি এগুলো নিজেই পড়তে পারো, এগুলো আমি জাস্ট তোমাদের গল্পের মতো একটু বোঝানোর চেষ্টা করছি, আর কিছুই না। এখন দেখো কোশ্চেন গুলো, হোয়াট ডু দ্য ওয়ার্ডস চুজেন এন্ড স্পেশাল মিন ইন দ্য টেক্সট, এক্সপ্লেন। এই টেক্সটে চুজেন আর স্পেশাল দ্বারা কি বোঝাচ্ছে? দেখো, chosen and special mean he was adopted and loved in a way that he made him feel unique, সে কি অনেক বেশি, তাকে এমনভাবে ভালোবাসা দেওয়া হয়েছিল যে যাতে সে কি ফিল করে যে সে অনেক ইউনিক। ইউনিক মানে কি অন্যদের তুলনায় আলাদা, হ্যাঁ সে অন্যতম, অনন্য, ইম্পর্টেন্ট, সে অনেক গুরুত্বপূর্ণ, অ্যান্ড সিলেক্টেড বাই হিজ প্যারেন্টস, এবং এজন্যই তার প্যারেন্টস তাকে কি করছে, সিলেক্ট করছে। যে অনেক সন্তান নিতে পারতো, কিন্তু তারা কি করছে, স্টিভকে বেছে নিছে, কারণ তারা মনে করছে যে স্টিভকে অন্যদের থেকে আলাদা, সে ইউনিক, অনন্য, সে কি খুবই গুরুত্বপূর্ণ তার প্যারেন্টসের কাছ থেকে। তারপর 2 নম্বর কি, হোয়াই ডিডেন্ট জব এনজয় স্কুল, জব কেন স্কুল এনজয় করতে পারেনি বা উপভোগ করতে পারেনি? বিকজ হি অলরেডি নিউ দ্য লেসন সো হি গট বোর্ড, সে অলরেডি কি ওই লেসনগুলো জানতো, কারণ কি তার মা তাকে আগেই সেগুলো শিখিয়ে দিয়েছিল। তারপর 3 নাম্বার, 1 নাম্বার গেল, 2 নাম্বার গেল, 3 নাম্বার কি, হোয়াট ডিড হি ডু টু কিপ হিমসেলফ এন্টারটেইন, সে নিজেকে কিপ হিমসেলফ এন্টারটেইন মানে কি বিনোদন তো রাখতে, সে নিজেকে বিনোদন দিতে কি করতে থাকলো, অর্থাৎ ক্লাসে যখন তো তার বোর্ড লাগতো তখন সে নিজেকে কিভাবে বিনোদিত করতো, সে প্র্যাঙ্ক করে। এই যেখানে আছে হি প্লেড প্র্যাঙ্ক ইন ক্লাসেস, হি প্লেড প্র্যাঙ্ক ইন ক্লাসেস, সে ক্লাসে কি প্র্যাঙ্ক করতো বা মজা করতো। তারপর 4 নাম্বার, হোয়াই কুডেন্ট জব অ্যাকসেপ্ট আদার পিপল অথরিটি এট স্কুল, স্কুলে কেন অন্যের কর্তৃত্ব স্টিভ মেনে নিতে পারতো না? হোয়াই হ্যাডেন্ট হি কাম অ্যাক্রস আদার পিপলস অথরিটি বিফোর, কি কারণে সে অন্য মানুষের অথরিটিতে বা কর্তৃত্বতে আগে আসেনি? দেখো, বিকজ হি ওয়াজ নট ইউজ টু স্ট্রিক্ট কন্ট্রোল অ্যান্ড হ্যাড নেভার ফেসড সাচ অথরিটি বিফোর স্কুল, বলছে দেখো বিকজ হি ওয়াজ নট ইউজ টু স্ট্রিক্ট কন্ট্রোল, স্ট্রিক্ট কন্ট্রোল মানে কি কঠোর কি কন্ট্রোলে, সে আগে কখনো কঠোর কন্ট্রোলে থাকে না, অর্থাৎ তার বাবা মা তাকে কখনো কি স্ট্রিক্ট কন্ট্রোল করে নাই, তার বাবা মা তাকে তার মতো ছেড়ে দিছে। অ্যান্ড হ্যাড নেভার ফেস সাচ অথরিটি বিফোর স্কুল, এবং স্কুলের পূর্বে সে কখনো এত বেশি কন্ট্রোল বা কর্তৃত্ব সে উপভোগ করে নাই, কারণ কি আমাদের পিতামাতা যেমন ছোটবেলা থেকে আমাদের অনেক বেশি কন্ট্রোল করে লালন পালন করছে, এবং স্কুলে আমাদের অনেক কন্ট্রোল ছিল, এই কারণে আমাদের কাছে বিষয়টা স্বাভাবিক লাগছে। কিন্তু জবসের পিতামাতা কখনোই তাকে কন্ট্রোল করে বা কঠোরভাবে বড় করে নাই, কারণ যখন স্কুলে আসছে স্কুলের এত রুলস দেখে তার আর ভালো লাগে নাই, এই কারণে সে সহজে মেনে নিতে পারে নাই। ওকে,
এবার 5 নম্বর, হোয়াই ডিড জবস হ্যাভ দ্য উইশ টু কন্ট্রোল এভরিথিং? জবসের কেন উইশ বা ইচ্ছা ছিল টু কন্ট্রোল এভরিথিং, সবকিছু কন্ট্রোল করার, যে সে যেটা তৈরি করবে এটা সে সম্পূর্ণ কন্ট্রোল করবে, এটা কেন? বিকজ অফ হিজ পার্সোনালিটি অ্যান্ড বিং অ্যাবান্ডেড অ্যাট বার্থ হি ওয়ান্টেড ফুল কন্ট্রোল অফ থিংস হি মেড। বিকজ অফ হিজ পার্সোনালিটি, তার ব্যক্তিত্বের কারণে, অ্যান্ড বিং অ্যাবান্ডেড অ্যাট বার্থ, এবং কি জন্মের সময় পরিত্যক্ত হয়ে, হি ওয়ান্টেড ফুল কন্ট্রোল অফ থিংস হি মেড, সে যা বানাবে তার সম্পূর্ণ কন্ট্রোল সে চাইতো। কি কারণে চাইতো আমি তোমাদের ক্লাসেই মূলত বুঝিয়ে দিয়েছি, কারণ তার যে মেইন বাবা মা যাকে জন্ম দিছে, স্টিভ আসলে ভবিষ্যতে কি হবে এটা দেখা ছাড়াই সে কি স্টিভকে ছেড়ে দিছে জন্ম সময়। কিন্তু স্টিভ চাইছে যে না, আমি আমার বাবা মার মতো ছেড়ে দিব না, আমি যেটা তৈরি করব ওটা সম্পূর্ণ কন্ট্রোল আমার কাছে থাকবে, যে কিভাবে এটা কি করব না করব, এটা কতদূর বিকশিত করা যায় এটা কি আমি দেখে ছাড়বো, এরকম একটা জেদ তার মধ্যে ছিল। তারপর 6 নম্বর, হাউ ডিড জবস টিচার ইমোজিন হিল কিপ হিম বিজি? কিভাবে তার টিচার ইমোজিন হিম তাকে ব্যস্ত রাখলো লেখাপড়ায়? She gave him math workbook and rewarded him with money and food to motivate him. সে কি ম্যাথ ওয়ার্কবুক দিত এবং তাকে কি করত, টাকা দিত এবং ফুড দিত, কিসের জন্য? মোটিভেট হিম, যে তাকে অনুপ্রেরণার জন্য, কিসের জন্য? অনুপ্রেরণা দেওয়ার জন্য। অ্যাজ রিওয়ার্ড, রিওয়ার্ড মানে কি পুরস্কৃত করা। এই দেখো আমি দ্রুত শেষ করে দিলাম, আর কিছুই না। এখন ম্যাচ দ্য ওয়ার্ড উইথ দেয়ার মিনিং অ্যাজ ইউজড ইন দ্য কনটেক্সট, মানে মিনিং দ্বারা। অ্যাডপ্টেড মানে কি দত্তক নেওয়া, দত্তক নেওয়া। এখন দত্তক নেওয়া বলতে কি বোঝায়? দেখো লিগ্যালি এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার, এটা 6 নাম্বার। অ্যাডপ্টেড দ্বারা বোঝায় হচ্ছে লিগ্যালি টুক অ্যান্ড রেইজড অ্যানাদার চাইল্ড, যে লিগ্যালি মানে কি আইনতভাবে, টু গ্রহণ করা, অ্যান্ড রেইজড অ্যানাদার চাইল্ড অন্যের চাইল্ডকে আইনগতভাবে গ্রহণ করা এবং লালন পালন করে বড় করা, এটাই হচ্ছে কি অ্যাডপ্টেড। যখন স্টিভ জবসকে তার আসল পিতামাতা জন্মের সময় কি অ্যাবান্ডন করে দিছে, পরিত্যক্ত করে দিছে, তখন ক্লারা জবস আর তার হাজবেন্ড মিলে কি করছে, পল জবস মিলে স্টিভ জবসকে লিগালি গ্রহণ করছে এবং নিজের সন্তানের মধ্যে লালিত পালিত করছে, এটাকে বলা হয় অ্যাডপ্টেড। আর অ্যাবান্ডেড মানে কি পরিত্যক্ত করা, যে আমি ভাই লাগবে না আমি ছেড়ে দিলাম, এটা মানে কি লেফট অ্যালোন বা ডিসার্টেড। এই 2 নাম্বার, ডিসার্টেড মানে কি ত্যাগ করা, লেফট অ্যালোন মানে কি একা ছেড়ে দেওয়া। ওকে, এনকাউন্টার, এনকাউন্টার মানে কি মুখোমুখি হওয়া, সম্মুখীন হওয়া, ফেস ফেস, এই যে টু ফেস, এই যে এনকাউন্টার টু ফেস, মুখোমুখি হওয়া, সম্মুখীন হওয়া। তারপর অথরিটি, অথরিটি মানে কি কর্তৃত্ব, অন্যের পাওয়ার খাটানো। অথরিটি মানে হচ্ছে পাওয়ার অফ রাইট টু কন্ট্রোল, অথরিটি মানে হচ্ছে কি পাওয়ার অফ রাইট টু কন্ট্রোল, মানে কি কন্ট্রোল করার জন্য কি নিজের পাওয়ার খাটানো। প্র্যাঙ্ক, প্র্যাঙ্ক মানে কি মজা করা, প্র্যাঙ্ক মানে এ প্লেফুল অর মিসচিভিয়াস ট্রিক, মিসচিভিয়াস মানে কি দুষ্টু, ওকে, প্লেফুল মজাদার এবং দুষ্টু কি ট্রিক কৌশল, এরা কি প্র্যাঙ্ক। আর হচ্ছে মোটিভেট মানে কি অনুপ্রাণিত করা, এনকারেজ অনুপ্রাণিত করা। শেষ, ওকে ভাইয়া? তাহলে দেখো আমাদের লেসন শেষ হওয়ার মাধ্যমে কিন্তু এই ইউনিটটাই শেষ। আশা করছি যে এই ইউনিটটা তোমাদের কাজে আসছে। তোমাদের এখন কাজ হচ্ছে এই ইউনিটটা থরলি মানে সম্পূর্ণ কি ওয়ার্ড মিনিংগুলো পড়ে ফেলা, তারপর প্র্যাকটিস করা। আর যদি কোনো সমস্যা থাকে জানাও, আশা করছি তেমন কোনো সমস্যা থাকবে না যদি নিজে নিজে বুঝে বুঝে এই ভিডিওগুলো দেখে দেখে পড়ো। ওকে, তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে, সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।